দাস বংশে কিন্তু কটা রাজবংশ রাজ্য করেছিল? একটা দেখো এখানে কিন্তু দাস বংশে আমরা একটা কুতুবউদ্দিন আইবকের বংশ পড়েছি, একটা ইলতুৎমিশের, আর একটা গিয়াসউদ্দিন বলবনের, তিনটে। ঠিক আছে, তার ভিতরে আমরা আজকে ইলতুৎমিশের বংশটা পড়বো। প্রথমে একটু বংশ তালিকাটা একটু, এটা খুব দরকার, ইলতুৎমিশের বংশ তালিকাটাই বলে দিই ফার্স্ট টাইম। তালিকাটা খুব ইম্পর্টেন্ট। জানো তোমরা যে ইলতুৎমিশ সিংহাসন, পরে বলছি গল্পটা, আগে বংশ তালিকাটা। প্রথম ধরো ইলতুৎমিশ বসলো, যেটা 1211 সালে বসছিল। 1211 থেকে 1236 পর্যন্ত ইলতুৎমিশ ছিল। তাহলে ইলতুৎমিশ বসলো। ইলতুৎমিশের পর সিংহাসনে বসছিল কে? তোমার ইলতুৎমিশের বড় ছেলে নাসিরউদ্দিন, এ মারা গিয়েছিল। হ্যাঁ, এ ছিল না, এই বসেন সিংহাসনে। ইলতুৎমিশের পর, মানে ইলতুৎমিশের বড় ছেলে নাসিরউদ্দিন মারা যায়। এরপর সিংহাসনে বসেন রুকনুদ্দিন ফিরোজ শাহ। ইলতুৎমিশের পর রুকনুদ্দিন ফিরোজ শাহ, দ্বিতীয় পুত্র। রুকনুদ্দিন ফিরোজ শাহ কিছুদিন সিংহাসনে ছিল। রুকনুদ্দিন ফিরোজ শাহর পর সিংহাসনে বসে সুলতান রাজিয়া, 1236 থেকে 40 সাল। বংশ তালিকাটা জেনে নিলে সুবিধা। সুলতান রাজিয়া বসে 1236 থেকে 40 সাল। আর সুলতান রাজিয়ার পর সিংহাসনে বসেন মুইজউদ্দিন বাহরম শাহ। মুইজউদ্দিন বাহরম শাহ 1240 থেকে 42 সাল। মুইজউদ্দিন বাহরম শাহ, মানে সুলতান রাজিয়ার পর মুইজউদ্দিন বাহরম শাহ সিংহাসনে বসেন 1240 থেকে 42 সালে। আর মুইজউদ্দিন বাহরম শাহর পর বসে রুকনুদ্দিন ফিরোজ শাহের পুত্র মাসুদ শাহ, মানে ইলতুৎমিশের নাতি হচ্ছে, মানে মুইজউদ্দিন বাহরম শাহের পর সিংহাসনে বসছে রুকনুদ্দিন ফিরোজ শাহের পুত্র আলাউদ্দিন মাসুদ শাহ। এ সিংহাসনে ছিল 1242 থেকে 1246। 1242 থেকে 46, পরে কিন্তু আর এটা বলবো না। আর এই মাসুদ শাহর পর সিংহাসনে বসে তার কনিষ্ঠ ছেলে, মানে ইলতুৎমিশের কনিষ্ঠ ছেলে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1246 থেকে 1265। এ হচ্ছে ইলতুৎমিশের বংশের শেষ রাজা বলা যায়, যে হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। 1246 থেকে 1265। 1265-তে বসছে গিয়াসউদ্দিন বলবন, যিনি নাসিরউদ্দিন মাহমুদের সুলতান ছিল, শ্বশুর ছিল। আচ্ছা, এবার আমরা বলি যে আরাম শাহ কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসছিল। এবার গল্পটা শোনো, গল্প শুনলে মনে থাকে। আরাম শাহ সিংহাসনে বসছিল, কিন্তু আরাম শাহ ছিল অযোগ্য। আর ইলতুৎমিশ জানতো যে এরপরে সিংহাসনে আমি বসবো, আর সেই জন্য তিনি ওখানকার ওই যে এমএলএ এমপি আমির ওমরাও, এদের সাথে একটা ভালো সম্পর্ক, বন্ডিংটা খুব ভালো রেখেছিল, যাতে ওরা ওকে সাপোর্ট করে। আর বলেছিল ইলতুৎমিশ যে আমাকে যদি সিংহাসনে বসাও, আমি সিংহাসনে বসেই 40 চক্র তৈরি করবো, মানে 40 জন বান্দা, যা চিলগানি বলা হয়, এই 40 জন বান্দার ভিতরে এই পুরো সুলতানি সাম্রাজ্য ভাগ করে দেবো। এমন কোনো কথা, এমন কোনো কাজ করব না 40 জনকে ছাড়া, মানে 40 জনকে নিয়ে আমরা কাজ করব, একা নিজের ক্ষমতা কিচ্ছু করব না, এরকম আশ্বাস দেয়। আর অনেক রকম উপটোকন দেয়। তো ইলতুৎমিশ, আর ইলতুৎমিশকে, ইলতুৎমিশ ছিল একজন দাস। কার দাস? কুতুবউদ্দিন আইবকের কৃতদাস। কিন্তু ইলতুৎমিশ দেখতে ছিল খুবই সুন্দর। আর জানো তো, মেয়েরা তো চেহারার পাগল, একটা বয়সে কিছু বুঝে না। তো কুতুবউদ্দিন আইবকের মেয়ে ছিল, সে ইলতুৎমিশকে দেখে, মানে তার সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। আর ইলতুৎমিশ ওই চেহারাটাকেই সুযোগ নেয়। বুঝলাম তো, ছেলেরা চেহারার পাগল না, ছেলেরা গুণের, সম্মানের পাগল। এবার দেখো, রেসপেক্ট, ভালোবাসা, এসবের পাগল ছেলেরা। তো এই যে ইলতুৎমিশ কী করলো, এই সময় মানে ওর মেয়েকে প্রেমে তো পড়বেই, দেখতে সুন্দর, কিন্তু ইসলামিক মতে প্রেম করা তো খারাপ। তাই সে তার বাবাকে বলে, বাবা আমি ইলতুৎমিশকে বিয়ে করব, যেহেতু আমরা ইসলামী সাম্রাজ্য করছি। ইলতুৎমিশের সাথে বিয়ে হয়েছে। আর বিয়ের পর ইলতুৎমিশকে তো জামাইকে তার কৃতদাস বানিয়ে রাখা যাবে না, তাই জামাইকে কী করলো, বদায়নীর শাসনকর্তা হিসাবে নিয়োগ করে দিল, বদায়নীর শাসনকর্তা। আর তখন থেকে ইলতুৎমিশ জানতো যে আমি এর উত্তরাধিকার হবো। আসলে বিয়ে করার উদ্দেশ্য, ওই যে কুতুবউদ্দিন আইবক তো দেখতে খারাপ, আর ওরকম একজন লোকের মেয়ে দেখতেও খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, আমরা জানি না যদিও। তাহলে কি হবে? এই শোনো, এবার যেটা বলছিলাম, যে এরপর ইলতুৎমিশ কিন্তু এদের সাথে মিশতে হবে। এরপর কুতুবউদ্দিন আইবক মারা গেছে। কুতুবউদ্দিন আইবকের পর তার ছেলে আরাম শাহ সিংহাসনে বসেছে। ইলতুৎমিশ কোনো রকম যুদ্ধ না করেই ইলতুৎমিশ কিন্তু সিংহাসন দখল করে নেয়, আরাম শাহকে সরিয়ে দিয়ে। কারণ ওর হাতে তো এমএলএ এমপিরা আছে। এখন যদি শুভেন্দুর বিরুদ্ধে এমএলএ এমপিরা চলে যায়, তাহলে শুভেন্দু তো আর পারবে না নিজের সাম্রাজ্য রক্ষা করতে, তাই না?
তো এরকম ব্যাপার। তো এমএলএ এমপিরা যেহেতু কুতুবউদ্দিন আইবকের এই ইলতুৎমিশের হাতে আছে, অতএব সে কিন্তু সিংহাসন দখল করে নেয়। এবং 1221 সালে ইলতুৎমিশ হয় চেঙ্গিস খাঁ আক্রমণ। ইলতুৎমিশ ভেবেছিল আমি সিংহাসনে 3টে কাজ করে যাব। কী কী? একটা লক্ষ্য থাকে, এক, দেশের ভিতরের বিদ্রোহ দমন করেছিল। 2 নম্বর, বিদেশি মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেছিল। 3 নম্বর, আমার পর সিংহাসনে যোগ্য উত্তরাধিকারী সিংহাসনে বসতে পারে, এটা করেছিল। এটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। ইলতুৎমিশ মঙ্গল আক্রমণ, চেঙ্গিস খাঁ 1221 সালে ইলতুৎমিশের সময় মঙ্গল আক্রমণ করেছিল চেঙ্গিস খাঁ। কিন্তু ইলতুৎমিশ কীভাবে আক্রমণ প্রতিরোধ করেছিল? ভাবলো চেঙ্গিস খাঁকে যদি আমি রুখতে যাই পারবো না, তাই চেঙ্গিস খাঁকে কী করেছে, আরেকটা কাজ করেছিল। যখন ইলতুৎমিশ না চেঙ্গিস খাঁ ভারতবর্ষ 1221 সালে আক্রমণ করছে, অ্যাকচুয়ালি চেঙ্গিস খাঁ ভারতবর্ষে আক্রমণ করার লক্ষ্য ছিল না। চেঙ্গিস খাঁ কী করেছিল, জালালউদ্দিন মঙ্গবর্ণীকে আক্রমণ করে, জালালউদ্দিন মঙ্গবর্ণীকে। আর জালালউদ্দিন মঙ্গবর্ণী পালিয়ে আসে ভারতে রাজার কাছে, যেমন আমাদের বাংলাদেশ থেকে ভারতে একজন পালিয়ে এসছে। তো এরকমভাবে ভারতে পালিয়ে আসে। আর ইলতুৎমিশ জানতো জালালউদ্দিন মঙ্গবর্ণীকে আশ্রয় দেওয়া মানে চেঙ্গিস খাঁর সাথে খারাপ সম্পর্ক হওয়া, তাই জালালউদ্দিন মঙ্গবর্ণীকে কিন্তু আশ্রয় দেয়নি। এর ফলে চেঙ্গিস খাঁ খুশি হয়েছে, এবং চেঙ্গিস খাঁ খুশি হয়ে ইলতুৎমিশের রাজ্য আর আক্রমণ করেনি। আর ইলতুৎমিশ প্রচুর সোনা দানা নিয়ে চেঙ্গিস খাঁকে উপঢকন হিসাবে দিয়েছিল, ভালোবেসে দিয়েছিল। চেঙ্গিস খাঁ খুশি হয়ে গিয়েছিল, না আক্রমণ করেই তো এত কিছু পেয়ে গেলাম, তাই চেঙ্গিস খাঁ কিন্তু ফিরে গিয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, চেঙ্গিস খাঁর বিষয়। আর একটা কথা মনে রাখবা, মিনহাজুস সিরাজ ইলতুৎমিশকে সুলতানি যুগের একজন শ্রেষ্ঠ নরপতি বলেছে। মিনহাজুস সিরাজ ইলতুৎমিশকে সুলতানি যুগের শ্রেষ্ঠ নরপতি বলেছেন। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে তিনি নিঃসন্দেহে দাসবংশের প্রকৃত স্থপতিতা ছিলেন। ডক্টর ঈশ্বরী প্রসাদ যদি বলে দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তাহলে অবশ্যই উত্তর হবে ইলতুৎমিশ। ঠিক আছে, তার মানে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, খুব কোয়েশ্চেনটা আসে, ইলতুৎমিশ দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ 40 চক্র প্রতিষ্ঠা করে। ইলতুৎমিশ ইকতা প্রথা প্রবর্তন করে, এটা পরীক্ষা পড়ে। ইকতা প্রথা, ইকতা দেয়, প্রত্যেকটা রাজস্বের একটা অংশ সুলতান দিত, মানে ওই রাজস্ব আদায়কারীদেরকে। এটা কি বলা হতো? ইকতা। এই ইকতা প্রথা তিনি কিন্তু চালু করেন। ঠিক আছে, হ্যাঁ। আর ইলতুৎমিশ সিংহাসনে বসে তার শ্বশুরের তৈরি করা কুতুব মিনারের কাজ সম্পন্ন করে। মধ্যযুগের দিল্লি নগরের প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ, মধ্যযুগের দিল্লি নগরের প্রতিষ্ঠাতা তিনি। আর কুতুব মিনার নির্মাণ কাজে যে সিভিল ইঞ্জিনিয়ারিং ছিলেন, তার নাম হচ্ছে আল তামাশা। আল তামাশা হলো কুতুব মিনার নির্মাণ কাজের সিভিল ইঞ্জিনিয়ারিং। আল তামাশা হচ্ছে কুতুব মিনার নির্মাণ কাজের সিভিল ইঞ্জিনিয়ারিং, হচ্ছে আল তামাশা। ঠিক আছে, আল তামাশা সিভিল ইঞ্জিনিয়ারিং। আর ইলতুৎমিশ সিংহাসনে বসে ওই বাগদাদের খলিফার কাছে, এই শেষ, এরপর আর কেউ চায়নি, বাগদাদ খলিফার কাছে মানে ফরমান পাঠান, এবং বাগদাদের খলিফা তাকে মানে প্রচুর উপঢৌকন সহ বাগদাদের খলিফার কাছে দূত পাঠান বা ফরমান পাঠান, এবং ইলতুৎমিশকে সুলতান-ই আজম বা মহান সুলতান উপাধি দেন। আর ও উপাধি দেওয়া মানে বিশাল ব্যাপার, মানে বাগদাদের খলিফা সুলতান-ই আজম বা মহান সুলতান এই উপাধিটা দিয়েছিল কাকে? ইলতুৎমিশকে। ইলতুৎমিশ এরপর আর কেউ কিন্তু অনুমতি নেয়নি। 1229 সালে ইলতুৎমিশ তার মুদ্রায় খলিফার মানে প্রতিকৃতি, খলিফার ছবি এঁকেছিল তার মুদ্রায়, খলিফার নাম চালু করেন। মানে ইলতুৎমিশ যে মুদ্রা চালু করেন, সে মুদ্রায় খলিফার নাম চালু করেছিলেন। ইলতুৎমিশ রূপর মুদ্রা তঙ্কা, যেটা ভারতের বর্তমান টাকার পূর্বসূরি, এই তঙ্কা চালু করেন তিনি। পিতা, ঠিক আছে, জিতল চালু করেন, পিতলের মুদ্রা জিতল চালু করেন। আচ্ছা, এই হচ্ছে ইলতুৎমিশের মুদ্রা। 175 রতি সমান 1 টঙ্কা, তিনি রূপর মুদ্রা চালু করেন আর পিতলের মুদ্রা। ইলতুৎমিশ একটা আমার বা সবার চোখে একটা খারাপ, যেটা ইলতুৎমিশ একটা 300 বছরের মহাকাল মন্দির ধ্বংস করেছিল। কেন? বলা হয়েছিল নাকি সেই সময় ওই মন্দিরের সমস্ত ষড়যন্ত্র বা অস্ত্রপাতি লুকিয়ে রাখত, এই অপবাদ দিয়ে মন্দিরটাকে ধ্বংস করেছিল, যে মন্দিরটা 300 বছরের পুরানো ছিল, ইলতুৎমিশ ধ্বংস করেছিল।
ইলতুৎমিশ সিংহাসনে শেষ বয়সে তার উত্তরাধিকারী হিসাবে রাজিয়াকে মনোনীত করেছেন। আমরা আগেই বলে দিয়েছি বংশ তালিকা। রাজিয়াকে মনোনীত করেছেন। ইলতুৎমিশের যোগ্য সন্তান বলতে গেলে ছিল রাজিয়া, তাই তিনি রাজিয়াকে মনোনীত করেন। এবার রাজিয়া তো একা একা সিংহাসনে বসতে পারবে না, 40 জনের অনুমতি নিতে হবে। তাই 40 জন বান্দার স্বাক্ষর করে একটা অনুমোদনপত্র রাজিয়ার হাতে দিয়ে যান, দলিল, যে এই দলিলটা থাকলে সম্পত্তির মালিকানা। কিন্তু ইলতুৎমিশ মারা যাওয়ার পর 1234 সালে রাজিয়ার সিংহাসন বসা আমির ওমরাহ বা মৌলভীরা এটা ভালো চোখে দেখেনি যে ইসলামে একজন নারী শাসক সে শাসন করবে আর আমরা শাসিত হবো একজন নারীর আন্ডারে, এটা কিন্তু তারা মানতে পারেনি। তাই কিন্তু রাজিয়াকে মানতে চেয়েছিল না, তাই রুকনুদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনে বসিয়ে দিয়েছিল। রাজিয়া খুব রাগ হয়ে যায়। আর 40 চক্রের সদস্য হেড ছিল কে? আলাতুনিয়া। আর এটা জানো, মেয়েরা যদি কোনো কিছু একবার চায়, সে চাই তো চাই কেন, যদি মনে জিদ হয়ে যায় সে যেভাবেই মানে হোক না কেন, কারণ ওদের স্বার্থ পূরণের জন্য যতটা নিচে নামতে হয় নামতে রাজি। সব মেয়েরা না, বেশিরভাগ মেয়েরা। তো এই যে কথাটা, এই 40 চক্রের সদস্য একজন ছিল যার নাম হচ্ছে আলতুনিয়া। 40 চক্রের এই সদস্য আলতুনিয়া, তিনি হেড ছিলেন সেই সময়। আরেকজন ছিল উলুগ খা। তো এই আলতুনিয়ার সাথে রাজিয়া কী করবে, হেডও ভাবলো 40 চক্র যদি ওকে হেল্প করে তাহলে তো হয়ে যাবে। আর স্বার্থ বুঝতে পারছো, নারী বুঝতে পারছো, যেটা নূরজাহান জাহাঙ্গীরকে ধ্বংস করে দিয়েছিল, তো আলতুনিয়াকেও ধ্বংস করে দিয়েছিল। তো এই আলতুনিয়াকে প্রেমের প্রস্তাব দেয়, যে প্রেমের জালে ফাঁসিয়েছিল, কেন, যাতে ওর পক্ষ হয়ে কাজ করে। তো আলতুনিয়াও বলেছিল যে প্রেমের প্রস্তাব দিলে হবে না, বিয়ে করতে হবে, তাই না, কারণ তুমি তারপরে সাম্রাজ্য পেয়ে ভুলে যাবে, হবে না। তো আলতুনিয়াকে বিয়েও করেছিল এবং আলতুনিয়া ওকে যুক্তি দেয় এবং যুক্তি অনুযায়ী তিনি লাল পোশাক সজ্জিত হয়ে রক্তের রঙে শুক্রবার জুম্মার দিন দিল্লির জামা মসজিদের সামনে হাজির হয়, মসজিদের গেটে। আর জুম্মার মসজিদ থেকে নামাজ পড়ে হাজার হাজার মুসলমান যখন বেরোতে যায় তখন বলে, আমি বিচার চাই, এই যে সম্পত্তি বাবার, এই যে তার দলিল আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে, অথচ এই সম্পত্তি আমাকে দেওয়া হয়নি, আপনার এই মসজিদে আমার বিচার করেন, আমি পাবো কি পাবো না। জুম্মার নামাজ, মাথায় টুপি, আর শুক্রবার কি করে মিথ্যা কথা বলে আর কি করে বেঈমানি বিচার করে, মসজিদের মধ্যে কেউই খারাপ কাজ করতে পারে না। তখন বলে, ঠিক আছে, এই সম্পত্তি তোমার। আর ইসলাম ধর্ম অনুযায়ী এটা উচিত, কেউ অন্যায় করলে শুধু যে হ্যাঁ এই অন্যায় করেছে এটা বলা না, প্রতিবাদ করে। ইসলাম ধর্মে বলা হয়েছে কেউ কারোর উপর অন্যায় করলে তুমি যার উপর অন্যায় করছে তার পক্ষ নিয়ে তোমাকে লড়াই করতে, মুখে হাতে বুঝিয়ে বিভিন্নভাবে লড়াই করতে, এটা নিয়ম। তো সবাই বলে, ঠিক আছে, তাহলে সাম্রাজ্য আমাকে ফেরত দেন। তো হাজার হাজার মুসল্লি দিল্লির রাস্তায় ঢল নেমে পড়ে, রাজপথে সমস্ত মসজিদে ঘোষণা হয়ে যায়। আর ওই মুসল্লিরা সবাই লাইন দিয়ে বেরিয়ে পড়ে, রাজিয়া সামনে হাঁটছে, আলতুনিয়া হাঁটছে, আর ওদের সিংহাসন ফেরত দিতে পিছন। আর এই খবর গিয়ে আমির ওমরাদেরকে পৌঁছায়। আর রুকনুদ্দিন ফিরোজ শাহ সিংহাসন থেকে পালিয়ে যায় আর বলে সিংহাসন ছাড়তেই হবে। এরপর রাজিয়া সিংহাসন দখল করে নিই। আর রাজিয়া সিংহাসন দখল করার পর রাজিয়া কিন্তু সিংহাসনে 4 বছর ছিল, 1236 থেকে 40 সাল পর্যন্ত। আর সে সময় একজন লোক ছিল যার নাম হচ্ছে উলুগ খা। সে বুড়ো টাইপের লোক, বয়স্ক লোক, বুদ্ধিমান লোক। তিনি সিংহাসন রাজিয়া লাভ করার পর অমুসলিমদের উপর যে একটা কর নেওয়া হতো, জিজিয়া কর, সেই কর তুলে দেন। জিজিয়া কর আর নেওয়া হবে না। মুসলিমদের জাকাত কর নেওয়া হবে না, জাকাত জিজিয়া এই দুটো করই তিনি তুলে দেন, ঠিক আছে। রাজিয়া কিন্তু এই করগুলা তুলে দিয়েছেন। রাজিয়া পুরুষের মতন পোশাক পরত, অস্ত্র ধারণ করত, ঘোড়ার পিঠে চড়ত, যেটা ইসলাম ধর্মে নিষিদ্ধ ছিল, এগুলো কিন্তু করতো। এর ফলে রাজিয়ার প্রতি সবাই রাগ হয়ে যায়। এমনকি একটা বিষয় হচ্ছে কি, আমি কিছু তথ্য আগের ভিডিওটা দিয়েছি, আগে লিখে দিয়েছি, এটা দেখে নেব। এখানে দেখো, তাই বলছি না, রাজিয়া কি সবাই কিন্তু রাজিয়ার প্রতি রাগ হয়ে যায় এবং ষড়যন্ত্র করে। 40 চক্রের ভিতরে ওই যে ছিল না উলুগ খা, ও বলে, আচ্ছা আমরা তো 40 জন ছিলাম, 40 জনের ভিতরে আলতুনিয়াকে আমরাই হেড করেছি, আর ও আলতুনিয়াকে বিয়ে করলো, বাকি 39 জন আমরা পানির জলে ভেসে এসেছি, আমরা কি করলাম? আর আমাদের ভিতরে যে
আমাদের মধ্যে যে একজন ছিল আমাদের মতনই সদস্য, আজকে সে আমাদেরকে শাসন করবে, এটা মানা যায়? এটা মানা যায় না। মানে 40 জন সদস্য তখন কী করলো? ষড়যন্ত্র শুরু করলো। আর ষড়যন্ত্র করে 1240 সালে রাজিয়াকে মেরে ফেলা হয় এবং সাথে সাথে আলতুনিয়াকেও মেরে ফেলা হয়। আর আলতুনিয়া ও রাজিয়া দুজনকে মেরে ফেলা হয়। আর মেরে ফেলার পর সিংহাসনে কে বসবে? বলল যে সিংহাসনে, আমি প্রথমে বংশ তালিকাটা বলেছিলাম, সিংহাসনে বসানো হোক। যেহেতু সিংহাসনে ছিল ইলতুৎমিশের, তাহলে তার বংশের রাজিয়ার পরে কে আছে? মুইজুদ্দিন বাহরাম শাহ। মুইজুদ্দিন বাহরাম শাহকে সিংহাসনে বসে আগে লিখে দিচ্ছ। তিনি 1240-42 সালে। কিন্তু উলুগ খাঁ এত চালাক মানুষ, সে সিংহাসনে বসেনি। সবাই বলেছিল আপনি বসেন, আপনি তো যোগ্য মানুষ। ও বলেছে না না, আমি সিংহাসনে বসবো না। আমি কেন বসবো? ওদের সিংহাসনে ওরাই বসুক, আমরা 40 চক্রের সদস্য, আমরা এরকমই থাকবো। মুইজুদ্দিন বাহরাম শাহর পর সিংহাসনে বসে রুকনুদ্দিন ফিরোজের পুত্র ও মাসুদ শাহ, আলাউদ্দিন মাসুদ শাহ। এটা বলা হয়েছে তিনি 1242 থেকে 46 সাল পর্যন্ত রাজত্ব করেছে। তাকে সিংহাসনে বসা হয়। সেও বেশি দিন রাজত্ব করতে পারেনি। এগুলো কেন করতে হচ্ছে না? সবই উলুগ খাঁ ষড়যন্ত্র। বেশি দিন কেউ সিংহাসনে বসে বাঁচতে পারেনি। এরপর উলুগ খাঁ আর সিংহাসনে বসে উলুগ খাঁই মনোনীত করে ইলতুৎমিশের ছোট ছেলে কে? নাসরুদ্দিন মাহমুদ শাহ। 1246 থেকে 1265 সাল পর্যন্ত সিংহাসনে ছিল। হ্যাঁ, এই 1246 থেকে 1265 সাল। এই হচ্ছে উলুগ খাওয়ার ইলতুৎমিশের ছোট ছেলে নাসরুদ্দিন মাহমুদ শাহ। এখানে একটা কথা বলা হয়েছিল যে নাসরুদ্দিন মাহমুদ শাহকে সিংহাসনে বসায়, আর তার মেয়েকে উলুগ খাঁ কী করেছিল? তার মেয়েকে, তার বাচ্চা মেয়ে, খুব বড় না, তার পিছনে লাগিয়ে দিয়েছিল। কার পিছনে? নাসরুদ্দিন মাহমুদ শাহর পিছনে। মেয়ে তারা সব শেষ করে দিয়েছে, জানো? মানে বেশিরভাগ মেয়েরাই ক্ষতি করছে। তুমি দেখো, এগুলো ইতিহাসের কথা বলছি, এই কথা বলিস। এবার দেখো, উলুগ খাঁ যখন সিংহাসনে বসে, উলুগ খাঁ তো বসেনি, তার মেয়েকে পিছনে লাগিয়ে দেয়, মদের নেশা আসক্ত করে দেয়, বিভিন্ন খাবারে খারাপ জিনিস মেশাতে থাকে এবং আস্তে আস্তে গিয়াসউদ্দিন মারা যায়। কিন্তু একটা কথা, অসুস্থ হয়ে পড়ে, সবাই এই দুর্নাম ছড়িয়ে যায়, ওই দুর্নাম করে মেয়ের। তখন বলে সবাই 40 চক্রকে ডেকে বলে আমার মেয়েটার বিয়ে দেবো কী করে? কারণ গিয়াসউদ্দিন মাহমুদের সাথে এই অবস্থা, তাহলে বিয়ে দিতে পারবো? মুসলিম কালচার অনুযায়ী হচ্ছে এদের তো কঠিন শাস্তি, আর না হলে কী হচ্ছে এদের বিয়ে দিত। তখন 40 জনের ভিতরে 39 জন সিদ্ধান্ত নেয় যে আপনার মেয়েকে ওই রাজাকে বিয়ে করতে হবে। তিনি বলছে রাজাকে বিয়ে? না, এটা অন্যায় হবে, কারণ আপনাদেরও তো মেয়ে আছে, আপনারাও তো জামাই হতে পারতেন, শ্বশুর হতে পারতেন, এটা ঠিক না। তখন বলে যে না, যেহেতু আপনার মেয়ের সাথে খারাপ কাজ করেছে, তাই অতএব আপনার মেয়ের সাথে বিয়ে হোক। এবং গিয়াসউদ্দিন মাহমুদের সাথে কিন্তু বিয়ে দিতে হবে। ঠিক আছে। বিয়ের পর আস্তে আস্তে নেশা আসক্ত করতে থাকে, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, আর এই যে শ্বশুরের সাম্রাজ্য দল করতে থাকে। এবার মারা যাওয়ার পর রাজা কী হবে? 1265 সালে আবার আলোচনায় বসে, বলা হয় যে রাজা হবে, যেহেতু আপনার মেয়ের সাম্রাজ্য, মেয়েকে তো আমরা দিতে পারবো না, আপনি শাসন করেন। ও কিন্তু রাজি হয় না, কিন্তু সবাই বলে না আপনি হন, আপনার মতন ভালো মানুষ নাই। তো বলে ঠিক আছে, সবাই যখন বলছে, গিয়াসউদ্দিন বলবান, উলুগ খাঁ নাম ছিল, সিংহাসনে বসে তিনি উপাধি নেন গিয়াসউদ্দিন বলবান। 1265 থেকে 1287 পর্যন্ত রাজত্ব করেছে। সিংহাসনে বসি তিনি বারিদ নামে গুপ্তচর নিয়োগ করেন। বারিদ, এই গুপ্তচরদেরকে বলা হয় তোমাদের কাজ হচ্ছে 40 চক্রের প্রত্যেকজন সদস্যকে হত্যা করে ফেলা, একে একে হত্যা করতে লাগো। দেখো এক চক্রান্ত, দেখো যাতে আমার বিরুদ্ধে কেউ আর না করতে পারে। তারপরে বললো অভিজাতদের মধ্যে বিয়ে হবে না, বড় লোকে বিয়ে হবে না, তাহলে শক্তিশালী হয়ে যাবে। আর যদি অভিজাতদের মধ্যে বিয়ে হয় তাহলে রাজার পরামর্শ নিতে হবে, রাজা যদি মত দেয় তবে কার বিয়ে হবে। রাজপ্রাসাদে হাসি ঠাট্টা বিদ্রুপ চলবে না। এমন একটা মঙ্গল আক্রমণে গিয়াসউদ্দিন বলবানের ছেলে মারা গিয়েছিল, ওই খবরটা রাজপ্রাসাদে এসে বলেছিল যে আপনার ছেলে মারা গেছে মঙ্গলদের হাতে। ও একটু চোখে জল ফেলেনি, সে শক্ত হাতে বলেছিল যে সেনাবাহিনী এক্ষুনি প্রতিরোধ গড়ে তোলো ওদের বিরুদ্ধে। কিন্তু ঘরে গিয়ে অনেক কান্না করেছিল, কিন্তু বুঝতে দেয়নি। কোনো রকম হাসি ঠাট্টা করা যাবে না। আর গিয়াসউদ্দিন বলবান কালো পোশাক পরে রাজপ্রাসাদে আসতো, ওই পোশাক আর কেউ পরতে পাবে না। কেন? ওটা রাজা পরে, আর রাজার কোনো আত্মীয় নেই, রাজা কোনো বিধান মানে না, দেশের জন্য যা ভালো তাই তিনি করবেন, এরকম তিনি নিয়ম চালু করেন।
সুরাপান নিষিদ্ধ করে দেন, মদ পান করা যাবে না। তারপরে মহিলা দ্বারা, মেয়েদের দ্বারা ভীমাকৃতি দেহরক্ষী, তার সবসময় বডিগার্ড থাকতো, মেয়ে একবার ভীমাকৃতি দেহরক্ষী দ্বারা সুরক্ষিত থাকতো, বুঝলাম, ভীমাকৃতি দেহরক্ষী দ্বারা সুরক্ষিত থাকতো। তিনি নিজেকে আপ্রিয় বংশধর বলেন। তিনি সিজদা ও পাইবস প্রথা চালু করেন, সিজদা ও পাইবস নামে প্রথা চালু করেন। সিজদা মানে রাজার সাথে কথা বলার আগে এবং মাথা নত করতে হবে, তারপর রাজার পায়ে চুমু খেতে হবে, তারপর মাথা নত করে বলতে হবে রাজাকে যে আমার এই ব্যাপার। রাজা সরাসরি কারোর সাথে কথা বলতে হবে না, উজির থাকতো, উজিরকে বলবে, উজির আবার রাজাকে বলবে, শুনছে কিন্তু তাও উজির ওকে বলে দাও, এরকমভাবে কথা হতো, মানে এমন পাওয়ারলি চলতো। আর কেউ যদি একবার হাসতো তার মৃত্যুদণ্ডের মতন সাজা দিয়ে দিত। আর এইরকমভাবে করতে থাকে। রাজপুতানের মেয়টি দস্যুদের দমন করেন। তার সময় ছিলেন গৃহদমানের সময় আমির খসরু ছিলেন, যাকে ভারতের তোতা পাখি বলা হয়। আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। তার সময় কিন্তু ছিলেন তিনি, তার খুব পৃষ্ঠপোষকতা করতেন আমির খসরু, ঠিক আছে। তারপরে বলবানের উত্তরাধিকারী তেমন কেউ ছিল না, দুজন ছেলে ছিল, একটা মোহাম্মদ আর একটা বুগরা খাঁ। তারা উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে শাসন করত এবং বলবান তার পুত্রদেরকে বলে যে আমাকে একজন দে সিংহাসনে বসায়, কিন্তু কাউকে সে দেয়নি, তার পুত্ররা আসেনি। পুত্ররা বলেছে যে না আমরা যাবো না, আমরা ভালো আছি, ওইসব ঝামেলাটার মনে, তার ছেলেরা মানে ওইসব ঝামেলা ছিল না। কিন্তু বলবান তখন তার নাতিকে নেয়, বুগরা খাঁ, এই বুগরা খাঁর নাতি নেয়। বলবানের যে নাতি, কি নাম ছিল, কায়কোবাদ। বলবানের পর সিংহাসনে বসে তার নাতি কায়কোবাদকে বসায় এবং তারপর কায়োমার্স। কিন্তু এদের পর কি হলো সামনে আমরা পড়বো, এখানে আসবে খলজি বংশ তারপরে, ঠিক আছে। এটা হচ্ছে এই পর্যন্ত পড়া।